চলুন পারমিতা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। পারমিতা উঠে দাঁড়ালো। পারমিতার ঘাড় ছুঁই ছুঁই বাউন্ডারির চুলগুলো বাতাসে এলোমেলো উঠছে। পারমিতা আবার ক্লান্ত পায়ে হেঁটে গেল বাড়ির আঙনায়। বাড়ির সামনে দাঁড়িয়ে দু চোখ জুড়িয়ে মন ভরে বাড়িটা দেখে নিল। বাড়ির ভিতরে যাওয়ার সাহস হলো না। ছোটবেলা থেকে যে রূপে বাড়িটাকে দেখে এসেছে, বাড়িটা আর সেই রূপে নেই। বাড়ির রং পাল্টেছে, রূপ বদলেছে। পারমিতার স্মৃতির আগে সাজানো গোছানো জীবন বাড়িটা জীবন্ত হয়ে থাকুক। পারমিতা অশ্রুস্নিগ্ধ নয়নে বাড়িটা শেষবারের মতো মন ভরে দেখে নিল। তারপর ধীর পায়ে গাড়িতে উঠে বসলো। প্রণয় পুরোটা সময় পারমিতাতেই মত্ত ছিল। এই মেয়েটা প্রতি ক্ষণে ক্ষণে প্রণয়কে মুগ্ধ করেছে। বলতে বাধা নেই, পারমিতার দিকে তাকালে অন্যরকম অনুভূতি হয় প্রণয়ের। এই মন কেমন করা শিশির অনুভূতি অনুভব হতো হৈমন্তীকে দেখলে, হৈমন্তীর সংস্পর্শে থাকলে। তারপর 4 বছর পেরিয়ে গেছে, কোনো মেয়েকেই দেখে আর এমন অনুভূতি হয়নি। প্রণয় পারমিতার পাশে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করছে। পারমিতা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। নীরবতা ভেঙে প্রণয় বলল, আপনার কি খারাপ লাগছে পারমিতা? পারমিতা চোখ তুলে তাকালো। বুক ভরে দম নিয়ে স্নান কণ্ঠে বলল, একটা মেয়েকে তার শেকড় থেকে উপড়ে ফেলা হয়েছে। মেয়েটার মা মারা গেছে। মেয়েটাকে কেউ জানানোর প্রয়োজন বোধ করেনি। এত বড় দেশ, অথচ এই দেশে মেয়েটার আপন বলতে আর কেউ নেই। ভাবতে পারেন মেয়েটার কেমন লাগছে? আমার বুকের ভিতর জ্বলে যাচ্ছে। এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। প্রণয় ইতস্তত করে বলল, আপনার হাজব্যান্ড আপনার খোঁজখবর নেয় না পারমিতা? পারমিতার চোখ দুটো জ্বলে উঠল খুব অল্প সময়ের জন্য। প্রণয়ের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, এক্স হাজব্যান্ড। আপনাদের ছাড়াছাড়ি হয়েছিল কেন? সরি, ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। পারু ধীর কণ্ঠে বলল, শুরু থেকে বলি। বলুন পারমিতা। সে অনেক কথা, কিন্তু ধৈর্যহারা হবেন না তো? প্রণয় দৃঢ় কণ্ঠে বলল, না। পারমিতা বলতে শুরু করলো, তখন আমার বয়স 16 বছর। শীতের ভোরে নরম তুলতুলে বিছানায় লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে বেশ ভালো লাগে। মা শত টাকাটাকি করলেও ওম ছেড়ে একদম উঠতে ইচ্ছা করে না। উপায় নেই, উঠতে হবে। তারপর হাত মুখ ধুয়ে মাথায় ঝুঁটি বেঁধে গায়ে একটা সুন্দর ফুলতোলা চাদর জড়িয়ে প্রাইভেট পড়তে যেতে হবে। পারু ওঠ। 8টা বাজতে চললো না, আর শুয়ে থাকা গেল না। সেই তখন থেকে মা ডেকেই চলছে। আজ প্রাইভেট পড়াটা মুখস্থ হয়নি। নিশ্চয় স্যার আজও কান ধরে পারুকে দাঁড় করে রাখবে। রাতে কষ্ট করে পড়াটা মুখস্থ করে রাখলে এই চিন্তাটা করা লাগতো না। পারু আনমরা ভেঙে উঠে বসলো। জানলা খুলে দিতে শীত যেন ঝাঁকিয়ে ধরলো পারুকে। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। জানলা উঁকি দিয়ে দেখলো সাদা সাদা কুয়াশায় চারপাশ ঢাকা। দূরের কিছু দেখা যাচ্ছে না। ঘরের টিনে জাল বেয়ে কুয়াশার বিন্দু বিন্দু জল টপটপিয়ে পড়ছে। নাম না জানা কতগুলো পাখি কিচিরমিচির করে ডাকছে। আমার ভেতরে লুকিয়ে রাখা ফোনটা ভাইব্রেট করছে। সম্ভবত অনিরুদ্ধদা ফোন দিয়েছে। পারু লেপটা গা থেকে সরিয়ে আস্তে করে বিছানা থেকে উঠে গেল। রান্নাঘর পেরিয়ে বাথরুমে যেতে হয়। পারু বাথরুমে যেতে যেতে দেখলো ঠাম্মি রান্নাঘরে বসে এক মনে সুপারি কাটছে। সামনে ধোয়া ওঠা চায়ের কাপ আর বাটিতে মুড়ি রাখা। সুপারি কাটার ফাঁকে ফাঁকে ঠাম্মি চায়ে মুড়ি চিবিয়ে খাচ্ছে। পারু চায়ের মুড়ি বিস্কুট ভিজিয়ে খেতে খুব পছন্দ করে। পারু বাথরুমে গিয়ে চোখে মুখে জলের ছিটা দিল। তারপর গামছা দিয়ে হাত মুখ মুছে জলের কল ছেড়ে দিল। ফোনটা খুব সাবধানে জামার ভিতর থেকে বের করলো। রিসিভ করে কানে চেপে ধরতেই অনিরুদ্ধর জাদুকরী কণ্ঠ ভেসে আসলো, কী করছো জান পাখি? এত দেরি হলো কেন ফোন ধরতে? আমি খুব মিস করছিলাম তোমাকে। ইস, মানুষটাকে আকুল হয়ে পারুকে জান পাখি বলে ডাকে। অনিরুদ্ধর কণ্ঠ শুনলে পারুর বুকের ভিতর নিঃশব্দে কম্পন ধরে যায়। সারা গা হেমন্ত ধান পাতার মতো তিত্তির করে কাঁপে। পারু ফিসফিস করে লুকোচুরি কণ্ঠে বলল, আমি বাথরুমে। তুমি এত ভোরে ফোন দিয়েছো কেন? তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না পারু। তুমি প্রাইভেট পড়তে কখন যাবা? একটু পরে। আমি অপেক্ষায় থাকবো। পারু ঘরে গিয়ে সব থেকে সুন্দর জামাটা পরলো। কোমর ছুঁই ছুঁই কোঁকড়ানো চুলগুলো উঁচু করে ঝুঁটি করে বাঁধলো। টানা টানা দু চোখে মোটা করে কাজল পড়ল। কপালের মাঝখানে ছোট্ট একটা কালো টিপ পড়ল। শুষ্ক ঠোঁট উম, মেরিল লাগালো। তারপর মা আলোকপর্ণা দেবী খাবারের থালাটা পারুর মুখের সামনে ধরতে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো পারু। বলল, মা কতবার বলছি এত সকালে কিছু খেতে ইচ্ছা করে না। আজ ভাত করিনি, রুটি করছি। একটা রুটি খেলে কিচ্ছু হবে না। বলতে বলতে রুটি ছিঁড়ে গুড়ের রসের গুঁড়ে ভিজিয়ে পারুর মুখে গুজে দিল মা। পারু রুটি চিবোতে চিবোতে বই খাতা গোছাতে লাগলো। কোনো রকম অর্ধেক রুটি জল দিয়ে গিলে খেয়ে তড়িঘড়ি করে চলে গেল পারু। সাদা কুয়াশা তখনও পুরো রাস্তায় ঢাকা। আজ শীতটা একটু বেশিই পড়েছে। গায়ে চাদরও শীত মানছে না। পারু যেতে যেতে তমালিকা পিসি হাঁক ছেড়ে ডাকলো। তমালিকা পিসি পারুর বড় জেঠু, বড় ছেলের মেয়ে। পারুর 1 বছরের বড়। পারু এবার ক্লাস 10-এ পড়ে। তমালিকার
পিসিও পড়ে ক্লাস 10-এ। দুজনে একসাথে স্কুল যাওয়া যাওয়া আসা করে। দুজনে থাকে সারাক্ষণ গলায় গলায়। তমালিকার ঠান্ডা লেগেছে, গলা ভেঙে বসে গেছে। কথা বলতে পারছে না, লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। তমালিকার মা অর্পা বৌদি পারুকে ডেকে বলল, তোমার ঠান্ডা লেগেছে, আজ পড়তে যাবে না। আচ্ছা বৌদি। পারু একাই একাই চলে গেল। মাকে যদি বলতো তমালিকা পিসি আজ যাবে না, মা নিশ্চিত দাদাকে সাথে পাঠিয়ে দিত। দাদার সাথে গেলে অনিদ্রার সাথে দেখা করতে পারতো না। ফলে মানুষটার খুব কষ্ট হতো, রাগ করতো। পারুর সাথে দুদিন কথা বলতো না। মানুষটা কোনো কারণে পারুর সাথে কথা না বলে পারু অস্থির হয়ে যায়। পারুর কিছুই ভালো লাগে না। সব কিছু অর্থহীন মনে হয়, পুরো পাগল পাগল হয়ে যায় পারু। ইচড়ে পাকা বয়সে প্রেমগুলো বোধহয় এমনই উত্তাল হয়, কিংবা এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। কারণ যাই হোক, পারু অনিদ্রাকে ছাড়া কিচ্ছু বোঝে না। অনিত্য দিনকে রাত বললে পারু বিনা বাক্যে মেনে নেয়। তাই মানুষটা যা বলে তাই সঠিক মনে হয়। পারু দু চোখ বুজে ফেলল। বুক ধুকপুক করছে। অনিরুদ্ধ আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে পারুকে চট করে টেনে ধরে দোকানের ভিতর নিয়ে গেল। শাটার তোলা কনফ কনফেশনারি দোকান, চারপাশে নানা জিনিসপত্রের ঠাসা। অনি পারুকে দোকানের কর্নারে নিয়ে গেল। পারু ঘন কালো পাপড়িযুক্ত মায়াবী চোখ তুলে অনিত্যের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। অনিত্য দেখতে অনেকটা তামিল নায়কদের মতো। গায়ের রং ফর্সা, মুখে চাপদারি স্টাইল করে ছেটে রাখা, খুব বেশি লম্বা নয়, তবে চওড়া কাঁধযুক্ত মেদহীন পেটানো শরীর। মাথার চুলগুলো কপালে দুই সাইডে খুব সুন্দর করে ছেটে রাখা, দেখতে বেশ লাগে। অনিদ্র পারুর গালে হাত রাখতে পারল। আবেশের বশে চোখ বুজে ফেলল। নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। অনিদ্র বলল, একা এসেছে কেন? পারু চোখ তুলে তাকালো, বলল, তমালিকে বেশি ঠান্ডা লেগেছে। সারা রাস্তা কুয়াশায় ঢাকা, এত দূর একা একা যাবে? যদি পথে কোনো বিপদ হয়? হবে না, চলো আমি এগিয়ে দিচ্ছি। অনিদ্র গায়ের জ্যাকেট চাপিয়ে পারুকে নিয়ে বের হলো। পারু চট করে চাদর দিয়ে মুখটা ভালো করে ঢেকে নিল, যেন কেউ পারুকে দেখে না চিনতে পারে। সাদা তুলোর মতো কুয়াশা ঢাকা পিচ ঢালা রাস্তা দিয়ে দুজনে পাশাপাশি হাঁটছে। কিছু দূর গিয়ে অনি পারুর এক হাত চেপে ধরল। পারুর বুকের ভেতর ধুকপুক করে উঠল। মনের ভিতরে অন্যরকম ভালো লাগা। অনি হাঁটতে হাঁটতে নিচু কণ্ঠে বলল, চলো একদিন ঘুরে আসি। কোথায়? পার্কে যাবে? দাদা জানলে মেরে ফেলবে, স্কুল ফাঁকি দিয়ে যাবে, কেউ জানবে না। ভয় লাগছে, যদি ধরা পড়ে যাই। আমি আছি তো, এত ভয় পাও কেন? ওরা একটু সামনে গিয়ে দেখলো রাস্তার পাশে বিভিন্ন ফল ফুল গাছের বেশ বড় একটা নার্সারি। অনি বলল, চলো ভেতরে যাই। শীতের সকাল থেকে বোধহয় আশেপাশে কারো দেখা মিলল না। পারু অনির হাত ধরে নার্সারির ভিতরে ঢুকলো। অনি প্যান্টের পকেট থেকে হাত বের করে দুজনে বেশ কিছু ক্লোজ ছবি তুলে নিল। যদিও প্রথম দিকে এত ঘনিষ্ঠভাবে ছবি তুলতে পারু বারণ করলো, অনি শুনল না। পারু আর অমত করলো না। নার্সারিতে দুজনে বেশ কিছুক্ষণ একান্ত সময় কাটিয়ে তারপর প্রাইভেট পড়তে গেল পারু। সারাদিন প্রাইভেট স্কুল কোচিং করে কাটানো হলো পারু। বিকালের দিকে বাড়ি যাওয়ার সময় দেখলো অনিত্য দোকানে বসে আছে। পারুকে চোখ পড়তেই পারুকে ইশারায় ডাকলো। পারু আশপাশটা ভালো করে দেখে এগিয়ে গেল। অনিদ্য চকলেট, আইসক্রিম, চিপস, জুস আর হাবিজাবি বড় একটা পলিথিন ব্যাগে ভরে পারুর হাতে দিল। পারু নেব না বললেও শেষমেশ নিতে বাধ্য হলো। পারু ব্যাগে জিনিসগুলো তুলে নিয়ে অনিদ্য নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, রাতে মেসেজ দেবো, রিপ্লাই দিও। পারু মাথা নেড়ে আচ্ছা বুঝিয়ে পাশে কেউ দেখে ফেলার ভয়ে তাড়াহুড়ো করে চলে গেল। বাড়ি এসে স্নান সেরে খেয়ে নিল পারমিতা। বাকি বিকালটুকু টিভি দেখেই কাটলো পারুর। সন্ধ্যার দিকে পড়তে বসলো পারু। পড়া কম। অনিদ্যর সাথে বাটন ফোনে এক মনে চ্যাট করে ব্যস্ত। পারুর কাছে যে একটা বাটন ফোন আছে, মা ছাড়া আর কেউ জানে না। অনিদ্যর সাথে পারুর যে কিছু একটা চলছে, ইদানিং ঠাম্মু একটু একটু জানে। যখন প্রথম প্রথম আলোকপর্ণা দেবী জানতে পারলো পারমিতা অনিদ্র নামের একটা ছেলের প্রেমে পড়েছে, মেয়েকে খুব বাধা দেওয়ার চেষ্টা করছে। বয়সে ছোট হলো কি হবে? ঘাটতারা জেদি মেয়েটা আলোকপর্ণা দেবীর কোনো কথাই শুনল না, উল্টো ভয় দেখালো। যদি পারু বাবাকে কথাটা বলে দেয়, তাহলে পারু কুয়াতে ঝাঁপ দেবে। একমাত্র মেয়েটা খুব আদরের। যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে, সেই ভেবে আলোকপর্ণা দেবী মেয়েকে একসময় নীরব সম্মতি দিল। অনিত্য নামের ছেলেটা 3-4 দিন রাতে পারুদের বাসায় এসেছিল। তখন পারুর বাবা আর দাদা দোকানে থাকতো। ঘরে ওরা তিনজন। অনিত্য হলে আলোকপর্ণা দেবীও মেয়েকে অনিরুদ্ধের সাথে রেখে নাস্তা বানাতে রান্নাঘরে চলে যেত। দুজনে একা ঘরে প্রায় খুনসুটিতে মেতে থাকতো। অনিরুদ্ধ পারুদের ঘরে দাঁড়িয়ে পারুর সাথে বেশ কিছু ক্লোজ ছবি তুলেছিল। প্রথম প্রথম অনিরুদ্ধের হাবভাব অলোকপনা দেবীর ভালো না লাগলেও একটা সময় কী হলো কে জানে, ছেলেটা জাদুঘর কণ্ঠে অলোকপনা দেবীকে মামুনি বলে ডাকে। পারুর সাথে কোনো কারণে ঝগড়া হলে ছেলেটা না খেয়ে থাকে, ঘুমের ওষুধ খেয়ে পড়ে থাকে। ছেলেটার জন্য অলোকপনা দেবীর অদ্ভুত মায়া হয়। ছেলেটার বাবা নেই। বোনের বাড়ি এসে একটা কনফেকশনারি দোকানে দিয়েছে।
পাশাপাশি পড়াশোনা করে। খুব বেশি বয়সও না ছেলেটার, দুদিকে বেশ মানায়। পারমিতার পড়া শেষ করে খেয়ে নিল। রাতে ঘুমাতে গিয়ে ঘুমালো না, প্রায় অর্ধেক রাত জেগে অনিদ্রার সাথে মেসেজে কথা বলে। পারুর খাট ঘেঁষে দক্ষিণের জানলা, পাশে ঠাকুমি নাক ডেকে বেঘরে ঘুমাচ্ছে। জানলায় ঠকঠক শব্দ হলো, পারু ছটপটিয়ে উঠল। মেসেজে বাংলিশে লিখেছে, এত রাতে তুমি এসেছো কেন? জানলা খুলো। পারু জানলা খুলে দিল। ফোনের আলো জ্বেলে পারুর মুখে ধরতে পারুর চোখ মুখ বুজে এলো। অনিদ্র জানলার ফাঁক খুলে পারুর এক আঙ্গুল পেঁচিয়ে ধরল। আবেগগণ্ড বলল, ঘুম আসছিল না, তাই তোমাকে দেখতে এলাম। পারু লজ্জাপতি পাতার মতো নুইয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে লাজুক হাসি। অনিদ্র পারুর হাতে একপাশে আঁকিবুকি করছে। পারুর বুক কাঁপছে, পায়ের পাতা শিরশির করছে। আস্তে করে বলল, দেখা হয়েছে, এখন যাও। শীতের রাতে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে, লাগুক। শুধু শুধু দেখ করছো কেন? অনিদ্র জাদুকরি কণ্ঠ বলল, তোমাকে ছাড়া আমার আজকাল কিছুই ভালো লাগে না পারু। পারু মনে মনে বলল, আমারও। অনিদ্র বলল, আগামীকাল যাবে তো আমার সাথে? পারু পারু ফিসফিস করে বলল, কোথায়? পার্কে যাব। ক্লাস ফাঁকি দিয়ে? হ্যাঁ। পারু একটু ভেবে বলে, আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো। পারু অনিদ্র আরও কিছুক্ষণ জানলার পাশে দাঁড়িয়ে থেকে চলে গেল। বাকি রাতটুকু পারুর ঘুম হলো না। অনিদ্রার কথা ভেবেই কাটিয়ে দিল। সকালে উঠে পারু দেখলো মা উঠোন জেলে রান্না করছে। পারু দাঁত ব্রাশ করে স্নান করতে গেল। মাথায় শ্যাম্পু করে স্নান করলো। স্নান সেরে এসে মায়ের পাশে বসলো। টেবিল ফ্যান ছেড়ে চুলগুলো শুকিয়ে নিচ্ছে পারু। আলোকপনা দেবী বলল, কিরে, আজ প্রাইভেটে যাবি না? না। ওমা, কেন? পারু নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, তোমাকে একটা কথা বলা হয়নি মা। কী কথা? আগে কথা দাও, কাউকে বলবে না? আচ্ছা, বলবো না, এবার বলো। আমি আজ অনিদার সাথে ঘুরতে যাব। কোথায়? পার্কে। সে তো অনেক দূর। ক্লাস ফাঁকি দিয়ে যাবি মা? অলক্ষণা দেবী আঁতকে উঠল, মুখে হাত দিয়ে বলল, তোর বাবা দাদা জানলে সর্বনাশ হয়ে যাবে পারু। কিচ্ছু হবে না মা, যাস নে পারু। আমি কিন্তু ওকে বলে দিব তুমি আমাকে যেতে বারণ করছিল। আমার কথা বলবি কেন? ছেলেটা কষ্ট পাবে তো। তুমি চিন্তা করো না, না মা। সারাদিন ঘুরে বিকেলেই চলে আসবো। তোর বাবা জানতে পারলে? তুমি তো ভয় পাও কেন তোমা? রিল্যাক্সে থাকো, কেউ কিছু জানতে পারবে না। পারমিতা একটা থ্রি পিস পরলো, হালকা সেজে গুজে ব্যাগে শুধু একটা বই নিল। মাকে বলে অনেক স্কুলের নাম করে ঘুরতে চলে গেল পারু। অনিদ্র বাইক এসে অনেকটা পথ হেঁটে গিয়ে মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে চোখ মুখ ঢেকে অনিদ্রের বাইকের পেছনে উঠে বসলো পারু। অনিদ্র প্রাণ প্রেয়সীকে বাইকের পেছনে বসিয়ে মনের সুখে চালাতে লাগলো। ঝিরঝির বাতাস বইছে। মুক্ত বাতাসে প্রিয় মানুষের সঙ্গে ঘুরে বেড়াতে পারুর খুব ভালো লাগছে। একটু ভয় ভয় করছে বই কি। পার্কে যেতেই প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগলো। দুজনে টিকিট কেটে হাত ধরে পার্কে সরু রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর গিয়ে পারুর হাত ছেড়ে কাঁধে হাত রাখলো অনির্দ। অনির্দর হাতের আঙুলগুলো পারুর কাঁধ বেয়ে বুক ছুঁয়েছে। পারু ইতস্তত করে অনির হাতখানা সরিয়ে দিতে চাইলো। অনি পারুকে পাত্তা দিল না। বেহায় হাতটা আরও একটু এঁটে বসলো বোধহয়। নিচু কণ্ঠ বলল, এত লজ্জা পাচ্ছ কেন পারু? আশেপাশে ভালো করে তাকিয়ে দেখো, রোমান্টিক শুটিং চলছে। পারু অনিদ্রের কথার মানে বুঝলো না। অনিদ্র কেমন করে যেন হাসলো। বললো, আমার কথার মানে বুঝলে না তো? ওই পাশটা চলো, বুঝাচ্ছি। অনিদ্রা পারুকে নিয়ে লেকের পাড়ে। ওই পাশটা বেশ ফাঁকা, বড় বড় লতা পেঁচিয়ে রেখেছে। আশেপাশে লতার জন্য দেখা যায় না। অনিদ্র ঘনিষ্ঠ হয়ে বসলো। পারুর ঘাড়ে মুখ গুজে লেকের দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে? আমরা কখন বাড়ি যাব? সবে এলে এক্ষুনি বাড়ি যেতে চেয়েছ? না মানে? কি এত মানে মনে করছো পারু? আসো, আমরা ছবি তুলি। অনি পারুকে সামনে নিজের সামনে বসে পারুর গালে গাল ঢেকে বেশ কিছু ছবি তুলে। পারু বিরক্ত হয়ে বলল, তখন থেকে এত ছবি তুলছে কেন? আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাব, তখন এই ছবিগুলো আমাদের প্রেমময় জীবনে মেমোরি হয়ে থাকবে। তবুও সবসময় আমার এত ছবি তোলা ভালো লাগবে না। তুমি কি আমাকে বিশ্বাস করো না পারু? করি। তাহলে ছবি তুলতে বাধা দিচ্ছ কেন? আমার ভালো লাগছে না। অন্তত জোর করে পারুর গালে চুমু এঁকে দিল। পারু তার একটু শক্ত করে জাপটে ধরলো। পারু পেটের ভিতর কি যেন কামড়ে ধরলো। হাত পা একটু একটু করে অবশ এসেছে। এই পরাগ, কিছু বলবি? তোর বোনকে পার্কে দেখে এলাম। পরাগ চমকে উঠলো, বললো, কি বলিস? ও তো স্কুলে। ভালো করে খোঁজ নিয়ে দেখ, আমি কি ভুল দেখেছি নাকি? কার সাথে গেছিস জানিস কিছু? সাথে অনিদ্রকে দেখলাম বোধহয়। পরাগ আর বাজারে গেল না। সাইকেল ঘুরিয়ে পারমিতা স্কুলে চলে গেল। খোঁজ নিয়ে জানতে পারলো পারমিতা সত্যি আজ স্কুলে আসেনি। পরাগ বাড়ি চলে গেল। মাকে ডেকে বলল, পারমিতা কোথায় মা? অলোকপর্ণা দেবী জড়তা নিয়ে বলে, স্কুলে গেছে। তার মানে তুমি কিছু জানো না, নাকি আমার কাছ থেকে লুকাচ্ছ? কি লুকাবো আশ্চর্য? আশু গাছ বাড়ি, ওর সাহস বেড়েছে। ও কোন সাহসে ওই বকাটে ছেলেটার সাথে পার্কে গেল? যদি পারুর বড় কোনো ক্ষতি করে দেয়? পরাগ বাড়িতে হাত গুটিয়ে বসে থাকতে পারলো না। ওর বন্ধুর মোটর সাইকেল নিয়ে পারুকে খুঁজতে চলে গেল।
বেশি দূর যেতে হলো না পরাগকে। অর্ধেক পথ গিয়ে পারমিতাকে পেয়ে গেল। পারমিতা অনিদ্র বাইকের পিছনে বসে আছে। বোনের এত অধঃপতন দেখে রাগে দুঃখে পরাগের গা জ্বলে উঠল। অনিদ্রকে পরাগকে সাইড কাটিয়ে চলে আসতে চাইল। পরাগের জন্য পারল না। জোরে ব্রেক কষে বাইক থামিয়ে দিল। পরাগ রাগে কাঁপতে কাঁপতে অনিদ্রের বাইক থেকে পারমিতাকে টেনে নামালো। তারপর ঠাস ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল। বোনের চুলের মুঠি ধরে বলল, বড্ড সাহস বেড়ে গেছে তো, তাই না? কাউকে কিছু না বলে কয়ে এই ছেলেটার সাথে কোথায় গেছে তুই বল আমাকে। যদি তোর কোনো বিপদ হতো তখন কে দেখতো তোকে? অনিদ্র বলে, ওকে ছাড়ুন। চুপ শুয়োরের বাচ্চা, আর একটা কথা বললে জানে মেরে দেবো তোকে। কোন সাহসে তুই আমার বোনকে নিয়ে গেছিলি? বল কোন সাহসে? পরাগ কথাগুলো বলতে বলতে পারমিতাকে ছেড়ে অনিদ্র শার্টের কলার চেপে ধরলো। তারপর ধুমধাম কিল ঘুষি বসিয়ে দিল অনিদ্রর বুকে, পেটে। পারমিতা কাঁদতে কাঁদতে পেছন থেকে পরাগকে দু হাতে টেনে ধরলো। পরাগ বহু কষ্টে রাগ কন্ট্রোল করে অনিদ্রকে ছেড়ে দেয়। পারমিতাকে নিয়ে গেল। পারমিতা ভয়ে লজ্জায় তখনও গুনগুন করে কাঁদছে। পরাগ পারমিতাকে ঘরে নিয়ে গিয়ে বলল, কতদিন ধরে চলছে? নিশ্চুপ। কথা বল পারমিতা, নিশ্চুপ। পরাগ দীর্ঘশ্বাস ফেলল। পারমিতার সামনে বসলো, বলল, ছেলেটা ভালো না। মেলি কেসে ফেসে নিজের এলাকা থেকে যান বাঁচাতে পালিয়ে এসেছে। বোনের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছে। শুধু তাই নয়, এক নম্বরে নেশাখোর। তুই যে ওর সাথে অত দূর চলে গেলি, ও তো আজ তোর বড় কোনো ক্ষতি করতে পারতো। যা হওয়ার হয়ে গেছে, তোর বয়স কম, ভুল করছিস। যা হওয়ার হয়ে গেছে। এখন এই মুহূর্ত থেকে ভুলে যা ছেলেটাকে। আমি যেন আর কোনো দিন ওর সাথে কথা বলতে না দেখি বা কিছু না শুনি। মা, মা কোথায় তুমি? পরাগ মাকে ডাকতে মা সামনে এলো। ভীতুকণ্ঠে বলে, কী হয়েছে? দিনকাল ভালো না? সারাদিন সংসারের কাজকর্ম আর সিরিয়াল নিয়ে পড়ে না থেকে মেয়ের দিকে একটু নজর দিও। পারমিতা দাদাকে দৃঢ়কণ্ঠ বলল, আর কোনোদিনও অনিরুদ্ধের সাথে কথা বলবে না। অথচ রাতভর অনিরুদ্ধের সাথে মেসেজে ফোনালাপ করলো পারমিতা। এমনকি গভীর রাতে অনিরুদ্ধ পারমিতাকে দেখতে এলো। দুইজন জানলার দুপাশ থেকে দুজনকে মন ভরে দেখলো। ফিসফিস করেও গল্প করলো। ভালোবাসা কিংবা প্রেমের তীব্র হয়ে আটকে আছে পারমিতা। এই নিষিদ্ধ প্রেমের অনুভূতি কাছে জাগতিক সব তুচ্ছ মনে হয়। অনিদ্র যখন প্রথম প্রেম নিবেদন করলো তখন সাথে সাথে রাজি হয়ে যায়নি পারমিতা। পাক্কা 2 মাস অনিদ্রকে নিজের পিছনে পিছিয়ে ঘুরিয়েছে পারমিতা। অনিদ্র জেদি পাগলাটে ভালোবাসার কাছে একসময় হার মেনে নিল পারমিতা। প্রথমবার মা যখন জানতে পারলো, মা খুব অস্থির হয়ে গেল। পারমিতা কতভাবে বোঝালো, মা বাবা দাদা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাতে বিশেষ কোনো লাভ হলো না। পারমিতা তার সিদ্ধান্ত অনড়। তাতে যখন কোনো কাজ হলো না, মা বলল পরাগকে বলে দিবে। মায়ের ফাঁকা বুলিতে একটুও দমে গেল না পারমিতা। উল্টে মাকে ভয় দেখালো। অনিদ্র কথা যদি ভুলেও বাবা কিংবা দাদা জানতে পারে, তাহলে কুয়োতে ঝাঁপ দিবে পারমিতা। আলোকপনা দেবী প্রচুর ভয় পেয়ে গেল। বড় আদরে একমাত্র মেয়ে তার। ছোটবেলা থেকে বেশি আদরে আহ্লাদে মানুষ হয়েছে দেখে জেদটাও প্রচুর। যদি সত্যি সত্যি কোনো অঘটন ঘটিয়ে দেয়, সেই ভয়ে মেয়েকে এক প্রকার নীরব সম্মতি দিল। তারপর আস্তে আস্তে ওনার কী হলো কে জানে, অনিদ্রকে মন থেকেই মেনে নিল। দুটো দিন পরাগ নজরবন্দি হয়ে রইল পারমিতায়। এই দুদিনে সাবধানে থেকেছে। তারপর আবার আগের মতো স্কুল ফাঁকি দিয়ে অনিরুদ্ধের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে লাগলো। আরেকদিন দুজনকে হাতে নাতে ধরে ফেললো পরাগ। সেদিন পারমিতাকে ইচ্ছে মতো মারল। মুখে যা আসলো তাই বলে বোনকে গালাগালি দিল। এমনকি পারমিতার বাবাও ঘটনাটা জেনে গেল। মেয়ের ব্যাপার নিয়ে স্ত্রীর সাথে প্রচণ্ড রাগারাগি করলেন। বাড়িতে এই নিয়ে বিরাট অশান্তি শুরু হলো। অনিরুদ্ধের জামাইবাবুর কাছে এই নিয়ে নালিশ দিয়েছিল পারমিতার বাবা। অনিরুদ্ধের জামাইবাবু কড়া কণ্ঠে বলে দিছে, আগে ঘর ঠিক করুন, পরে পরের ছেলেকে বলতে আসবেন। আপনার বউ মেয়ে অনিদ্রকে নিজেদের ঘরে ডেকে নিয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা একসাথে বসে গল্প করছে। তখন আপনার জাত যায়নি, এখন কেন আপনাকে বলতে এসেছেন? এই কথা শোনার পর পরাগ খেপে গেল। পারমিতাকে আর একা একা কোথাও ছাড়তো না। পরাগ নিয়ম করে স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো। একদিন রাতে পারমিতার সাথে অনিদ্র দেখা করতে হলো। দুজনে পেছনের বাগানে দেখা করলো। এই খবর পরাগ যেন কীভাবে জানতে পারলো। ও দোকানে ছিল। ওইভাবেই বাইক টান দিয়ে ছুটে এলো। দাদাকে দেখে পারমিতা ভয়ে এক দৌড়ে চলে গেল। অনিদ্রকে ইচ্ছে মতো পেটালো পরাগ। তার একটু পর 2-4 জন বাইক নিয়ে এসে পরাগকে মেরে রেখে গেল। মার খেয়ে হাসপাতালে ভর্তি ছিল পরাগ। পারমিতার কাছে যে মোবাইল আছে জানতে পেরে পরাগের ফোনটা জোর করে নিয়ে ভেঙে ফেলল। এমনকি অনিদ্রের সাথে যেন কোনোভাবেই যোগাযোগ করতে না পারে তার জন্য বাড়িতে ফোনই রাখলো না। কত ঝগড়া কত অশান্তি করেও পারমিতাকে কিছুতেই আটকে রাখা সম্ভব হলো না। মায়ের খেয়ে দিব্যি খেয়েও শিক্ষা হলো না মেয়েটার। সেই ঘুরে ফিরে সাথে ঠিকই গোপনে যোগাযোগ রাখে। পারমিতা মাধ্যমিক পরীক্ষার পর কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেওয়া হলো, অনেক পড়াশোনা হয়েছে, আর পড়াশোনার দরকার নেই। ভালো পাত্র দেখে পারমিতাকে বিয়ে দিয়ে দিবে। বিয়ের কথা শুনে পারমিতার খাওয়া ঘুম বন্ধ করে দিল। অনিদ্র যে খারাপ ছেলে একের পর এক প্রমাণ দিয়েও বিশেষ কোনো লাভ হলো না। পারমিতা ঘুরে ফিরে একটাই কথা, বিয়ে করলে অনিদ্রকেই করবে। ছেলে আসার আগে একদিন আগে অনিদ্র হাত ধরে পালিয়ে গেল পারমিতা। সারা এলাকা চষে ফেললো, কোথাও পারমিতাকে পাওয়া গেল না।
এদিকে অনিরুদ্ধকে নাকি কোথাও নেই। কারো আর বুঝতে বাকি রইল না পারমিতা কার সাথে চলে গেছে। পারমিতার বাবার একমাত্র মেয়েকে এর জন্য বুক চাপড়ে হাউমাউ করে কাঁদল। আলোকপনা দেবী খুব কাঁদছে। মেয়েটা যে এভাবে চলে যাবে তিনি বুঝতেই পারেননি, কিংবা বুঝতে পেরেছিলেন কাউকে কিছু বলেননি। বেলা শেষে দ্বিতীয় পর্বটা ছোট হয়ে গেল। যদি ভালো লাগে তাহলে তৃতীয় পর্বের জন্য কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।